ভিডিওতে কিছু বাজে নয়েজ আছে, তাই ইয়ারফোন ব্যবহার করবে না এবং ডকুমেন্ট লিঙ্ক ডিসক্রিপশনে আছে। বিগত ক্লাসগুলোতে আমরা বেসিকগুলো দেখার চেষ্টা করছি বা শর্টকাটে ধারণা নেওয়ার চেষ্টা করছি। এই ভিডিওতে আমরা দেখব যে বড় প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয়, বিশেষ করে বড় প্রশ্ন হচ্ছে ঘ এবং গ নাম্বার। ক খ আমরা এখন আলোচনা করছি না, কারণ ক খ এগুলো সহজ। এগুলো যখন আমরা কোশ্চেন পেপার যত সলভ করব তখন এটা আমরা দেখব। তো আমরা ভাবছি যে এইভাবে সময় নষ্ট হতে পারে, তো তখন যেহেতু এটা পড়তে হবে তো বারবার পড়ে লাভ কি। তাই আমরা এখানে বড় প্রশ্নগুলো শুরুতে সাজাইছি। বেশি প্রশ্ন নাই, এই যে এই কটাই। এখানে খুব বেশি মনে হইতেছে, কিন্তু খুব বেশি না। মাত্র 22টা পেজ আছে। 22টা পেজ এটা খুব একটা বেশি না। আর এই যে চিত্র দিয়ে তো মনে হয় অর্ধেক ভরে গেছে। তো প্রথমত আমরা কি করছি, এই যে এখানে বিশ্লেষণ করছি ওয়েব মানে HTML বিষয়ক যে প্রশ্নগুলো হয় কেমন হয়। এখানে আমরা এই 4 প্রকারের প্রশ্নগুলো আমরা পাইছি। আর গ নাম্বার গুলো আমরা পাইছি লিস্ট এবং টেবিলে সবচেয়ে ব্যবহার হয়, এবং মাঝে মাঝে ইমেজ যোগ করার যে উপকারিতা এটা কি এগুলো জানতে চায়। আর ওই প্রশ্ন বছর ওয়েব কাঠামো সম্পর্কিত জানতে চায় এগুলাই। তো প্রথমে একটা প্রশ্ন আছে, এটা হচ্ছে বইয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন 1 নাম্বারটা। দুঃখিত। একটা লিনিয়ার কাঠামো আছে ইমেজ, এটা ট্রি কাঠামো আছে ইমেজ, একটা লিস্ট আছে ইমেজ, এগুলোর কি ইমেজ দেওয়া আছে, যেমন দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 3। এরকম একটা লিস্টার একটা ডেমো হচ্ছে এটা। উদ্দীপক উক্ত লিস্ট কার, প্লেন, কমার্শিয়াল প্লেন, ফাইটার প্লেন, জেট প্লেন। বাইকের মধ্যে আছে ইলেকট্রিক বাইক, হিরো বাইক। এখানে বলা আছে যে বড় ঘন আমরা দেখি চিত্র 1 ও 2 এর মধ্যে কোনটি সেরা, কুইজ প্রতিযোগিতা পরিচালনা করার জন্য ব্যাখ্যা করো। মানে কি 1 ও 2 লিনিয়ার কাঠামো এবং ট্রি কাঠামোর মধ্যে কোনটা সেরা? আমার মনে হয় লিনিয়ার কাঠামোই সেরা, কারণ লিনিয়ার কাঠামো ধাপে ধাপে আগায়। চিত্র 3 কে আউটপুট হিসেবে প্রদর্শনের জন্য HTML কোড লেখো। চিত্র 3 হচ্ছে এই যে এটা লিস্ট যে ইমেজটা আছে এগুলা, এটাকে আউটপুটে দেখানোর জন্য একটা HTML কোড লিখতে হবে। কিন্তু এই যে একটা শর্ত আছে যে কমার্শিয়াল প্লেনের মধ্যে যখন ক্লিক করবে তখন যেন কোনো অন্য একটা ওয়েবসাইটে যায়, মানে একটা লিঙ্কের যাতে অ্যাড থাকে। তো এইটাই প্রশ্ন আছে কিনা আমি জানি না, থাকার কথা। হ্যাঁ আছে। তা আমরা একটু এটা যদি একটু বিশ্লেষণ করি কেমন হয় দেখি। গ নাম্বারটা দেখি উদ্দীপকের আচ্ছা ওগুলো করার দরকার নেই। আমরা এই যে বয়লার পেটটুকু লিখে নিচ্ছি, যেগুলো লিখলেও চলে না লিখলেও চলে, কিন্তু পরীক্ষায় মার্ক পাওয়ার জন্য লিখতে হয়। ইউএল টাইপ মানে কি? ইউ মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর টাইপ দিয়ে দিচ্ছি আমরা সার্কেল, মানে লিস্টের পাশে যে এই যে ডটগুলো আছে এই ডটগুলো হচ্ছে সার্কেল। তারপর সার্কেল বলে দিলাম। তারপর লিস্ট 1 কার এবং প্লেন। প্রথম যে লিস্ট দুটো আছে এরকম কার ও প্লেন দিয়ে দিলাম ওইগুলো। এটা এই যে কার ও প্লেন। প্লেনের মধ্যে তিনটা আছে লিস্টের যে এলিমেন্ট গুলো আছে এগুলা উপাদান। তো ওটাকে বলে লিস্ট আইটেম। ওইগুলো এই যে লিস্ট আইটেমের মধ্যে আছে প্রথমটা হচ্ছে ফাইটার জেট, দ্বিতীয় আছে প্লেন, ফাইটার প্লেন। এটা হয়তো ভুল লিখছি আমি, মানে এটাতে যখন এই যে এখানে ক্লিক করা হবে, কি হলো আবার, যখন এখানে ক্লিক করা হবে তখন ওই লিংকের মাধ্যমে, মানে এই যে লিংকের মাধ্যমে সে অন্য একটা ওয়েব পেজে নিয়ে চলে যাবে। আর 3 নাম্বার যে একটা ইয়ে আছে, এটা আমার প্রাইভেট পেজ। এটা এটা এখন আমরা ইউ এর মাধ্যমে প্রকাশ করছি কেন, যেন শুধু একটা লেখা দেখায়। ইউ মানে কি, যেটা আন্ডারলাইন দেখাবে, লেখার নিচে একটা আন্ডারলাইন থাকবে। যেমন এটার মধ্যে যদি আমরা দেখি কেমন দেখায় দেখি, এই যে লেখাগুলোর নিচে কিন্তু একটা করে আন্ডারলাইন আছে। আর ইউ এর পরে আছে এই যে বাইক, লিস্ট দিলাম একটা, আবার বাইক, বাইকের মধ্যে আমরা আবার ওর উপাদানগুলো দিলাম ইউ এর মাধ্যমে, যেন নিচে একটা আন্ডারলাইন থাকে। বাস এইটুকু। তারপরে আমরা ইউএল কে ওই যে আনঅর্ডার লিস্টকে আমরা কি বলে ক্লোজিং ট্যাগের মাধ্যমে শেষ করতাম। তারপর বডি আবার স্টেমার আউটপুট দেখাবো এরকম। প্রথমে কার, প্লেন, ফাইটার জেট। এই যে ফাইটার প্লেন, এটার মধ্যে ক্লিক করলে সে নিয়ে চলে যাবে ওই কি বলে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। আর প্রাইভেট প্লেনের মতো আলাদা। বাইক আছে ইলেকট্রিক বাইক আর হিরো বাইক। এই যে একটা ভুল হয়েছে আমাদের, যে এখানে একটা বিয়ার ট্যাগ দেওয়া উচিত ছিল। বিয়ার ট্যাগ দিলে হয়তো কি এই যে অংশটুকু, এই অংশটুকু নিচে দেখাইতো, এই অংশটুকু নিচে দেখাইতো। এটা আসলে সংশোধন করা উচিত ছিল।
আর ঘ নাম্বার হচ্ছে চিত্র 1 হলো লিনিয়ার কাঠামো, আর চিত্র 2 হলো ট্রি কাঠামো, লিনিয়ার কাঠামো। এই ব্যবস্থায় পেজগুলো ক্রম অনুসারে করে সাজানো থাকে। এক পেজ থেকে অন্য পেজে যাইতে ধারাবাহিকতা বজায় রাখতে হয়। কোনো পেজে স্কিপ করে অন্য পেজে যাওয়া যায় না। এই কাঠামো সহজ ও সরল। ট্রি কাঠামো, এই পদ্ধতিতে একটা মূল পেজের সাথে কয়েকটা সাব পেজ থাকে। সেই সাব পেজের সাথে আরো একাধিক পেজ থাকতে পারে। এক্ষেত্রে সাব পেজ থেকে সাব এক্ষেত্রে সাব পেজ থেকে সাব পেজের গ্রুপের মধ্যে সহজে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়। তবে অন্য সাব পেজের গ্রুপে ডাইরেক্ট যাওয়া যায় না। প্রথমে হোম পেজে আসতে হবে, তারপর সেই সাব পেজের গ্রুপে যেতে হবে। এক্ষেত্রে কুইজ প্রতিযোগিতার শর্ত থাকে, একটা প্রশ্নের উত্তর দিতে পারলে পরবর্তী প্রশ্নে আসবে। তাই একটা পেজে যদি আমরা একটা প্রশ্ন লিখি, পরবর্তী পেজে যদি আরেকটা প্রশ্ন লিখি, তো প্রথম প্রশ্ন যখন উত্তর দিবে তখন কন্ডিশন পূরণ হলে পরবর্তী প্রশ্ন দেবে বা পরবর্তী পেজে যাবে। তো সেই ক্ষেত্রে লিনিয়ার পদ্ধতি এই ধাপ অনুসরণ করে। তাই আমরা এখানে বললাম যে লিনিয়ার পদ্ধতি কুইজ প্রতিযোগিতার জন্য সেরা। এখন আমরা ওটা একটা ডেমো দিলাম। এখন যদি আমরা দেখবো ঘনক প্রশ্ন, ঘনক প্রশ্নগুলো কেমন হয় আমরা দেখি। এই যে উদ্দীপকের লিনিয়ার কাঠামোর একটা চিত্র আছে। তো উদ্দীপকের চিত্রটি কেন বড় প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত নয়? কেন? ব্যাখ্যা করো। উদ্দীপকের চিত্র থেকে বোঝা যায় উক্ত চিত্রটি লিনিয়ার কাঠামো। এই যে এখানে আমরা দিচ্ছি, এর যে কি বলে বর্ণনা দিলাম। বর্ণনা দেওয়ার পরে এখানে আমরা লিনিয়ার কাঠামোর একটা ছবি দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় বা মাথায় থাকে। এর একটা বিকল্প প্রশ্ন হইতে পারে যে নেটওয়ার্ক কাঠামো কেন উপযোগী বড় প্রতিষ্ঠানের জন্য? তখন আমরা এটা বলবো। আর নেটওয়ার্ক কাঠামোর এটা ডেমো। আর আরেকটা ছবি ছিল, ওটা দিইনি, হয়তো দেওয়া তো ছিল। আর এই যে আমরা কিছু কথা বললাম যে বিদ্রোহ, ডাইনামিক বিষয়ক প্রশ্ন হলে এই উত্তর ব্যবহার করা যাবে এবং কিছুটা শেষে ও শুরুতে নিজের মতো মডিফাই করতে হবে। প্রশ্নগুলো যেমন হতে পারে, মানে কি, মানে প্রশ্নগুলো যে হিসেবে আসবে সেই হিসেবে নিজের মতো কিছু করে দিয়ে তারপরে এই যে অংশটুকু আছে এটা কপি পেস্ট করে বসে দিলেই আশা করা যায় একটা মার্ক পাওয়া যাবে। এরপর আছে স্ট্যাটিক ওয়েবসাইটে। এখন আর কি প্রশ্ন যেমন ধরনগুলো থাকে, স্ট্যাটিক ওয়েবসাইট থেকে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করা, যেমন কাস্টমার থেকে মতামত নেওয়া যায় না বা ঠিক দাম দেখতে পায় না, এই প্রেক্ষিতে কি করা যায়, বা কেউ ডাইনামিক রূপান্তর করছে সেই বিষয়ে যুক্তি দাও। এরকম একটা উত্তর হচ্ছে এই যে উপরে একটা ওয়েব পেজ তৈরি করে হোস্ট করলো, কিন্তু কিছুদিন পর সেই ওয়েবসাইট কোথাও দেখা যাচ্ছে না। উক্ত ওয়েবসাইটটি কিছুদিন পর না দেখা যাওয়ার কি কারণ হতে পারে, ব্যাখ্যা করো। এটা হচ্ছে হোস্টিং করার সময় যে ওই যে প্যাকেজ শেষ হয়ে যায়, প্যাকেজ শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু সার্ভার এটা দেখায় না, আবার নতুন করে কিনতে হয়। এইটাই এখানে শুধু আলোচনা করা হয়েছে, আপনারা আশা করি একটু দেখে নেবেন। খুব বেশি একটু বড় না, এই প্রশ্ন একটু বড় ছিল। মানে এইটা যদি পড়া যায় তাহলে হোস্টিং বিষয়ক বা পাবলিশিং বিষয়ক এই ডোমেইন মানে যা প্রশ্ন লাগে সব এইটুকুর মধ্যেই আছে। যা এইটুকু যদি আপনি ভালো করে মনে রাখতে পারেন, কিছু কিছু অংশ বাদ দিয়ে দিলেও আপনারা দেখা যায় ভালো একটা মার্ক পেয়ে যাবেন। তবে এটা কিন্তু খুব বড় না, 1 পাতা থেকে 1.5 পাতা হতে পারে। এরপর আছে টেবিল ও লিস্টের ব্যবহার। এই যে আমরা এখন প্রশ্ন পড়তে যাচ্ছি না, অনেক সময় লেগে যাবে, আপনারা পড়ে নেবেন। যেমন এই যে এখানে একটা টেবিল আছে, এই টেবিলের যে কোড হচ্ছে এটা আমরা ডিরেক্ট করছি কি, এই যেমন আমি এটা ডেমোটা দেখাই কিভাবে কি করলাম। এটা যদি কপি করি, করে দিলাম। এখন যদি আমরা একটু দেখি, উত্তরে কিন্তু প্রায় সেমই আসছে। এই যে এখানে যেমন দেখাইতেছে এখানে ঠিক তেমনই দেখাবে, কারণ এই ইমেজগুলো শুধু ওখানে স্ক্রিনশট নিয়ে দেখানো হয়েছে। এই যে রেজাল্ট, আইসিটি, সিকিউ, এমসিকিউ একই। মানে আপনারা চাইলে কিন্তু এগুলা কপি পেস্ট করে দেখতে পারেন যেগুলোর আউটপুটটা কেমন দেখায়। তো আমরা এখন এইখানে কোডটা যদি বিশ্লেষণ করি, প্রথমে আমরা কি করছি, টেবিল নিয়ে বর্ডার 2 দিয়ে দিছি। আপনারা 1 দিতে পারেন, 4 দিতে পারেন, যা খুশি। তো এই যে 2 আর 2 আর 4 এর মধ্যে রাখাটাই ভালো। তো টিডি কলামে 3 অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টারটা দিয়ে রাখছি কেন যেন লেখাটা মাঝখানে আসে, একটু বেশি স্পেস নিয়ে ফেলছি যেহেতু, এক সাইডে থাকলে খারাপ দেখা যাবে। তারপরে বলে দিলাম ওই যে টিডি বা টেবিল ডাটা আছে সেখানে রেজাল্ট শো করবে এটা। তারপর আমরা আরেকটা নতুন টেবিল রো নিয়ে নিলাম। টেবিল রো নেওয়ার পরে টেবিল রো স্প্যান মানে যাতে দুটা দখল করে। এই যে এখানে এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এই দুটো ঘর দখল করার জন্য আমরা লিখে দিচ্ছি রো স্প্যান। তারপর ইউ দিছি, আইসিটি ইউ। ইউ দেওয়ার কারণে হয়তো পারে আমাদের আন্ডারলাইন ছিল এখানে। হ্যাঁ, আইসিটির নিচে একটা আন্ডারলাইন আছে। তারপরে আমরা আবার একটা ডাটা নিচ্ছি টিডি, মানে এই যে এর পাশেই থাকবে টিডি, এই যে সিকিউ, তারপর এর পাশে থাকবে এমসিকিউ, মানে
আমরা একই রোর মধ্যে টিডি, এই যে টিডি টেবিল ডাটা সিকিউ এবং টেবিল ডাটা এমসিকিউ পাশাপাশি নিয়ে নিলাম। তারপরে আমরা এই রো ক্লোজ করে দিলাম, তারপর নতুন একটা রো নিলাম, এর মধ্যে আমরা লিখলাম 45 এবং 25 পাশাপাশি। তো এটা যদি দেখি যে 45 এবং 25, তো অলরেডি কি করলাম, প্রথমটা আমরা এই দুইটাকে এইভাবে কাজ করছি, পরেরটা শুধু আমরা এই দুইটা নিছি। তো এখন আমাদের আরেকটা নিতে হবে এই যে এই দুইটার জন্য। এখন আমরা আবার একটা নতুন নিয়ে নেব, কইগুলো এই যে টেবিল টেবিল রোর মধ্যে আছে টিডি ইংলিশ টিডি, এটা ক্লোজ করে দিলাম আর কি। তারপর টিডি কলাম স্প্যান, এই জায়গায় আমরা একটা ইয়া দিই নাই, তাও কাজ করছে দেখা যায়, দেওয়া উচিত ছিল। এখানে আমরা কলাম স্প্যান ইকুয়াল 2, মানে আমরা বললাম যে দুইটা কলাম স্প্যান করো। তো এই জায়গায় হয়ে গেল 25। ঠিকই আছে, আগে আমরা শুধু শুধু ইয়ে করলাম, ঠিকই ছিল। ওইগুলো এবার তো বড় করে দেখা যায় না, অন্ধকারে কাজ করতে হয়। কলাম স্প্যান 2 বলার কারণ হচ্ছে এই যে দুইটা ঘর আছে, এই দুইটা ঘরকে একত্রে করে ফেলা। এই আমরা কাজ করতে পারতাম আর একটা, এখানে যদি আমরা লিখে দিতাম অ্যালাইন অ্যালাইন, দেখি কই আছে অ্যালাইন কি যে বললাম, দেখি আমরা একটা রান করে দেখতে চাচ্ছি যে 25টা কিন্তু মাঝখানে চলে আসছে, আগে কিন্তু সাইডে ছিল, মাঝখানে চলে আসছে। এই যে এইখানটা মনে হয় সাইডেই আছে, এটা তো সাইডে আছে, এটা অ্যালাইন সেন্টার করে দিলেই এটা হয়তো মাঝখানে চলে আসবে। এগুলাই খুব কঠিন এরকম কিন্তু না, কিন্তু প্রথম প্রথম বুঝতে একটু অসুবিধা হইতেই পারে। এটা সিস্টেম উপর এগুলো তো না বুঝি আমরা, কোনো সমস্যা নেই, আমরা এরপর আরো দেখবো। এই যে 22 নম্বর প্রশ্নটা, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার মধ্যে আমরা 4টা জিনিস একবার শিখছি, যেমন একটা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করছি, একটা ইমেজ অ্যাড করছি, রো স্প্যান করছি, আবার এখানে ওই যে সাব ও সুপার ব্যবহার করছি ইত্যাদি, মানে একসাথেই অনেকগুলা শেখা হয়ে গেছে। তাই এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে, যেন এটা মনে রাখতে এটা মনে রাখতে পারলে আর কি অনেকগুলো প্রশ্ন সমাধান করা যাবে। এখানে অ্যালাইন সেন্টারের ব্যাপার আছে, এই যে আমরা যে পিপিলিকার যে একটা ইয়া দিচ্ছি, ওইটা এখানে এই যে এই পিপিলিকা যেন ক্লিক করলে পিপিলিকা নামে ওয়েবসাইটে নিয়ে যায়। তারপর ইমেজ সেট করছি এইটার মাধ্যমে, এই ট্যাগটার মাধ্যমে, টেবিল ডাটার মধ্যে ইমেজ সোর্স বাংলা জেপিজি, এটা এখানে ইয়া করা আছে, ইনপুট করা আছে, কিন্তু বাড়ির লিঙ্ক দিয়েও করা যায়, যেহেতু আমার নেট থাকে না মাঝে মাঝে, আমি ওই জন্য করি নাই, দেখতে অসুবিধা হবে তাই। হাইট আছে 80, উইথ আছে 100 পি, এটা সে শর্ত দিয়ে দিছিল যে না এটা থাকতে হবে। এইগুলাই আমি দেখা যাচ্ছে না, এবং আমি একটা দিন দেখাতে যাচ্ছি যে হয়ে গেল এই যে গণং প্রশ্ন সমূহ, এগুলা গণং প্রশ্ন এগুলোই আসে। আর সবার নিচে আপনাদের ইয়া থাকবে, এই যে গণং প্রশ্নের জন্য লিখিত সামারি, এটা যদি পড়ে নেওয়া যায় তাহলে ছোট গণাঙ্গর যে প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে পড়তে কোনো সমস্যা হবে না, বা যে কোনো উত্তর করা যাবে এটুকু পড়লেই। এখানে কিন্তু খুব বেশি লেখা নাই, কয় 3 পেজ হবে। তো আশা করি আপনারা এটা পড়ে নেবেন, আপনাদের সময় অনেক কম লাগবে। আর আমরা এরপরে একটা ডকুমেন্ট বের করবো, সেটা হচ্ছে সমস্ত রকমের যে বোর্ড প্রশ্নগুলো আছে সেই বোর্ড প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। এতে হবে কি, আমাদের একসাথে 2 কাজ হয়ে যাবে, মানে বেসিকটাও শিখবো, প্লাস আমরা সেখানে কোডিং করব এবং ধাপে ধাপে দেখবো। ওগুলো আমরা অবসর ভিডিওর মাধ্যমে করব এবং ডকুমেন্টও দেবো। ভিডিও দেখে যদি যখন আপনারা ডকুমেন্টটা দেখেন, আপনার তাহলে আপনাদের দ্বিতীয়বার ওই ভিডিও দেখতে হচ্ছে না। তো ভালো থাকবেন, আশা করি আপনাদের সময় অনেক কমায় দিতে পারবো। এই প্রত্যাশা নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি।